এখানে আমরা আরেকটি প্রমাণ আকার করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে যে নিম্নের লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাটিকে প্রমিত আকারে রূপান্তর করা, অর্থাৎ এটার স্ট্যান্ডার্ড ফর্মে আমাদেরকে এটাকে রূপান্তর করতে হবে। সো এখানে আমাদের যে কোয়েশ্চেনটা দেয়া আছে সেটা কিন্তু মিনিমাইজে দেয়া আছে, অর্থাৎ লঘিষ্ঠকরণে দেয়া আছে। এখন যদি প্রশ্নের মধ্যে স্পেসিফিকভাবে মেনশন করে দেয়া থাকে যে এই লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাটাকে লঘিষ্ঠকরণে রূপান্তর করো, সেক্ষেত্রে এই লঘিষ্ঠকরণকে আমরা কোনো পরিবর্তন করব না। যদি পরীক্ষাতে স্পেসিফিকভাবে মেনশন করে দেয়া থাকে, মানে মেনশন করে দেয়া থাকলে চেঞ্জ করার দরকার নাই, বাট যদি বলে এটাকে প্রমিত আকারে প্রকাশ করো, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার কথা যদি বলে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই মিনিমাইজেশন সমস্যাটিকে ম্যাক্সিমাইজেশন সমস্যাতে রূপান্তর করতে হবে। সো এখানে আমাদের যে সমস্যাটা আছে, প্রথমত আমরা আমাদের এই জায়গাতে একটু আসি। আমরা একটু দেখেন আমাদের এখানে আমাদের স্টেপগুলো কি ছিল। আমরা যদি আমাদের এই লাইনগুলো একটু দেখি, দেখেন বিষয়টা হচ্ছে যদি কোনো সমস্যা বা যদি কোনো এলপিপি এর অবজেক্ট ফাংশন মিনিমাইজে দেয়া থাকে, তাহলে সেটাকে প্রথমত ম্যাক্সিমাইজে নিতে হবে, এবং ম্যাক্সিমাইজে নেওয়ার যে ফরম্যাট সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ জেড বা ম্যাক্সিমাইজেশন জেড সমান হচ্ছে মাইনাস মিনিমাইজেশন জেড। ওকে, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে শর্তের ডান দিকে সবসময় কি হবে, অঋণাত্মক হবে, অর্থাৎ শর্তের ডান দিকে ঋণাত্মক কোনো কিছু থাকা যাবে না। যদি থেকে যায় তাহলে সেটাকে মাইনাস দ্বারা গুণ করে ধনাত্মক করে ফেলতে হবে। তার মানে এই কোয়েশ্চনে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সমস্যাটা যেহেতু মিনিমাইজেশনে আছে, এটাকে প্রথমত ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের কন্ডিশনটা আছে, এখানে দেখেন ডান দিকে মাইনাস দেয়া আছে, সো এটাকে মাইনাস দ্বারা গুণ করে প্লাস করতে হবে। আচ্ছা, এই হলো দুইটা বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে এখানে দেখেন লেস দেন গ্রেটার দেন, একটু লক্ষ্য করি, লেস দেন ইকুয়াল এবং কি আছে, গ্রেটার দেন ইকুয়াল আছে, লেস দেন ইকুয়াল এবং গ্রেটার দেন ইকুয়াল। তার মানে প্রথম শর্তের জন্য আমরা স্ল্যাক ভেরিয়েবল যোগ করব, এবং দ্বিতীয় শর্তের জন্য আমরা সারপ্লাস ভেরিয়েবল বিয়োগ করব। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু লেস দেন নাই, আবার গ্রেটার দেনও নাই। সো এখানে আমরা স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল নতুন করে কিছু যুক্ত করব না। শুধু প্রথম দুইটা শর্তের মধ্যে যেগুলো আছে, এই যে স্ল্যাক ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবল, ওইগুলো শুধু লিখে দিলেই হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা টোটাল তিনটা বিষয় জানলাম। প্রথম বিষয় হচ্ছে যদি যদি কোনো সমস্যা মিনিমাইজেশনে থাকে, এটাকে ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করতে হবে। কিন্তু যদি প্রশ্নতে উল্লেখ করে দেয়া থাকে যে এটাকে মিনিমাইজেশনেই রূপান্তর করো, তাহলে এটা ম্যাক্সিমাইজেশনে নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু এখানে বলেছে এটাকে প্রমিত আকারে প্রকাশ করার জন্য, অন্য কিছু মেনশন করে নাই, সো এটাকে অবশ্যই ম্যাক্সিমাইজেশনে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এখানে এই শর্তের মধ্যে মাইনাস আছে, এটাকে এটাকে কি করতে হবে, মাইনাস দ্বারা গুণ করে প্লাস করতে হবে। তারপর হচ্ছে তৃতীয়ত হচ্ছে এই কন্ডিশনের জন্য স্ল্যাক ভেরিয়েবল এবং দ্বিতীয় কন্ডিশনের জন্য, প্রথম শর্তের জন্য স্ল্যাক ভেরিয়েবল এবং দ্বিতীয় শর্তের জন্য সারপ্লাস ভেরিয়েবল নিয়ে এসে এটাকে সমাধান করলেই কিন্তু হয়ে যাবে। সো আমরা প্রথমে লিখব, প্রথমে যেহেতু যেহেতু সমস্যাটি সর্বনিম্নকরণে আছে বা লঘিষ্ঠকরণে আছে, যা আছে সেটা আমরা লিখি, লঘিষ্ঠকরণে আছে, সেহেতু এই উদ্দেশ্য ফাংশনকে দেখেন এই উদ্দেশ্যমূলক ফাংশনকে গরিষ্ঠকরণে নিতে হবে, গরিষ্ঠকরণে রূপান্তর করতে হবে, রূপান্তর করতে হবে। এটা হচ্ছে আমাদের অবজেক্ট ফাংশনের কাজ, এটা হচ্ছে আমাদের অবজেক্ট ফাংশনের কাজ। এখন দেখেন এই যে 3 নম্বর শর্ত, অর্থাৎ তৃতীয় শর্তে ডান দিকে ঋণাত্মক মান আছে, সো তৃতীয় শর্তকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। আবার তৃতীয় শর্তে ডান পক্ষে ঋণাত্মক মান বিদ্যমান, ঋণাত্মক মান বিদ্যমান। সুতরাং
সুতরাং তৃতীয় সমীকরণকে আমরা কি দ্বারা করব, মাইনাস দ্বারা গুণ করব। তৃতীয় সমীকরণকে আমরা মাইনাস দ্বারা কি করি, গুণ করি। ঠিক আছে, ওকে। সো দুইটা কাজ শেষ। এখন তৃতীয় বিষয় হচ্ছে প্রথম শর্তের জন্য স্ল্যাক ভেরিয়েবল এবং দ্বিতীয় শর্তের জন্য সারপ্লাস ভেরিয়েবল নিয়ে সমস্যাটিকে আমরা প্রমাণ আকারে লিখব। সো লিখব আবার প্রথম শর্তের জন্য, দেখেন স্ল্যাক ভেরিয়েবল অর্থাৎ কমতি চলক, প্রথম শর্তের জন্য কমতি চলক s1 > 0 এবং দ্বিতীয় শর্তের জন্য বাড়তি চলক, দ্বিতীয় শর্তের জন্য কি বাড়তি চলক s2 > নিয়ে প্রমাণ আকার গঠন করে, প্রমাণ আকার গঠন করি। অথবা আপনি লিখতে পারেন এগুলা নিয়ে সমস্যাটিকে সমীকরণ আকারে প্রকাশ করে পাই, ওই রকম লিখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। সো আমরা এখানে কি আছে, লঘিষ্ঠকরণ। সো আমরা কি লিখব, যে গরিষ্ঠকরণ z * সমান হচ্ছে মাইনাস লঘিষ্ঠকরণ z। দেখেন এখানে আমাদের ফর্মুলা দেয়াই ছিল এরকম, এই যে দেখেন ম্যাক্সিমাইজ z* সমান হচ্ছে মাইনাস মিনিমাইজ z, অর্থাৎ মিনিমাইজেশন সমস্যাটাকে মাইনাস দ্বারা গুণ করলে সেটা ম্যাক্সিমাইজেশন সমস্যা হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে আমাদের সমস্যাটা কি ছিল, -3x1, তাহলে এটা হয়ে যাবে +3x1, তারপর হয়ে যাবে -x2, দেখেন -x2 -2x3, অর্থাৎ মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, প্লাসটা হচ্ছে মাইনাস, অর্থাৎ সম্পূর্ণ সমীকরণকে জাস্ট আমরা মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি, অতিরিক্ত কিন্তু কোনো কিছু করা হয় নাই। আর এখানে নিচের চলক সবগুলো যেহেতু 0 থেকে বড়, সো এখানে নতুন করে কিছু করার দরকার নাই। এখন আসেন এই শর্ত, এখন আমরা শর্তগুলি লিখব। সো আমরা কি লিখব, শর্তগুলি বা শর্ত সমূহ কি লিখব, আমরা শর্ত সমূহ। সো এখানে কি কি শর্ত আছে আমাদেরকে একটু দেখতে হবে, কি কি শর্ত আছে। সো প্রথম শর্ত হচ্ছে x1 - 2x2, দেখেন প্রথম শর্ত হচ্ছে x1 - 2x2 + x3। এখন দেখেন প্রথম শর্তের মধ্যে লেস দেন ইকুয়াল আছে, সো আমরা প্রথম শর্তের জন্য কমতি চলক নিয়েছিলাম s1, সো আমরা লিখব +s1। ঠিক আছে, ওকে, বাকি অংশ আমরা পরে লিখব। দ্বিতীয় শর্ত হচ্ছে 4x1 + x2, কি লিখব আমরা, 4x1 + x2 + 2x3 এখন দেখেন দ্বিতীয় শর্তের মধ্যে গ্রেটার দেন ইকুয়াল আছে, সো দ্বিতীয় শর্ততে আমরা সারপ্লাস ভেরিয়েবল বিয়োগ করব। কি বিয়োগ করব, সারপ্লাস ভেরিয়েবল। বাট আমাদের প্রথম শর্তে যে স্ল্যাক ভেরিয়েবলটা ছিল সেটা কিন্তু সবগুলো কন্ডিশনের মধ্যে থাকতে হবে। সো এই s1টাকে আগে আমরা লিখব 0s1, তারপর হচ্ছে আমরা পরেরটা লিখব, অর্থাৎ এখন লিখব আমরা s2, এটা অবশ্যই মাইনাস। কেন মাইনাস, কারণ দ্বিতীয় শর্ত যেহেতু গ্রেটার দেন ইকুয়াল ছিল, সো এখানে হবে সারপ্লাস ভেরিয়েবল। এই যে দেখেন সারপ্লাস ভেরিয়েবল, আর সারপ্লাস ভেরিয়েবল সবসময় কিন্তু বিয়োগ করতে হয়। এখন দেখেন যেহেতু এখানে সারপ্লাস ভেরিয়েবল একটা আমরা লিখেছি, ওইটা কিন্তু উপরের কন্ডিশনের মধ্যেও থাকতে হবে, সো আমরা লিখব 0s2। এখন আছেন তৃতীয় শর্ত 2x1 মাইনাস, সো আমরা কি লিখব 2x1 মাইনাস, এখানে কিন্তু কোনো x2 নাই, সো আমরা লিখলাম +0x2, এখানে আছে x3, সো এটা হয়ে যাবে +x3। এখন একটু লক্ষ্য করি আমরা এখানে কি লিখেছিলাম, দেখেন যে তৃতীয় যে শর্তটা আছে, তৃতীয় শর্তের ডান পক্ষে যেহেতু নেগেটিভ আছে, সো এটাকে আমরা মাইনাস দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে -2x1 + x3, আর এটাকে আমরা লিখে দিলাম। এখন দেখেন এইটার মধ্যেও কিন্তু এই যে স্ল্যাক ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবল এই দুইটা কিন্তু এখানেও থাকতে হবে, ডেফিনেটলি থাকতে হবে, কারণ আপনি যা লিখবেন সবকিছু কিন্তু সবগুলো কন্ডিশনের মধ্যে থাকতে হবে, সবগুলো কন্ডিশনের মধ্যে কিন্তু থাকতে হবে। সো আমরা লিখব এখানে +0s1 + 0s2।
এখন এই যে S1 S2 এইগুলো কিন্তু আমাদের যে অবজেক্ট ফাংশন ছিল, অর্থাৎ উদ্দেশ্যমূলক যে ফাংশন ছিল সেখানেও থাকতে হবে। সো এখানে আমরা লিখব প্লাস 0s1 প্লাস 0s2। এখন আমাদের ডান দিকে কি ছিল, 1 এবং 3। সো এটাকে যখন আমরা সমীকরণ আকারে প্রকাশ করব, সো এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 3, আর এটা হচ্ছে -10 ছিল, এটা হয়ে যাবে 10। দেখেন আমরা কিন্তু এটাকে মাইনাস দ্বারা গুণ করেছি, সো -10টা হয়ে যাবে 10। সো আমাদের কাজ টোটালি শেষ। সো এখন যতগুলো চলক আছে এখানে কি কি আছে, x1 x2 x3 s1 s2 এগুলা সব গ্রেটার দেন ইকুয়াল 0। সো এই ছিল এই সমস্যাটির সমাধান। খুবই সহজ একটা প্রশ্ন, আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। যা নির্ণেয় প্রমাণ আকার। আই হোপ আমরা ক্লিয়ারলি এই কনসেপ্টটাকে বুঝতে পেরেছি।